বিডিআর বিদ্রোহের সাথে ভারতীয় জড়িত। ওই সময় ভারত থেকে একটি প্রশিক্ষিত বাহিনী এসে বাংলাদেশের সেনাবাহিনীর 57 জন অফিসারকে হত্যা করে। ওদেরকে খুঁজে বের করতে হবে। আমরা ওদেরকে ছাড় দিতে রাজি নই। বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে ফেলার জন্য এই ধরনের ষড়যন্ত্র হয়েছিল। সেই ষড়যন্ত্র এদেশের ছাত্র জনতা দীর্ঘ সময় পরে হলেও সেটি মোকাবেলা করেছে এবং আসল রহস্য উন্মোচনের পথে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, ভারতীয় হাই কমিশনারকে আগামী 24 ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে তলব করাতে হবে। কেন বাংলাদেশের সীমান্তের মধ্যে প্রবেশ করে বাংলাদেশের জনগণের সম্পদ ওই গাছে কোপ দিল, কেন গাছ কাটলো, তার জবাব চাইতে হবে। কেন ভারতের বিএসএফ আমার দেশের ভাইদেরকে উদ্দেশ্য করে গুলি চালালো, কেন বোমা বর্ষণ করলো? এর মাধ্যমে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। স্পষ্ট কথা, আমরা আর ভারতের দাদাগিরি মানব না। যদি প্রয়োজন হয় সরকারকে বলবো, ভারতের আগ্রাসনের প্রতিবাদে ভারত সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধে আন্তর্জাতিক আদালতে আপনারা মামলা করবেন। আমরা ভারতের সাথে সম্পর্ক চাই। কেমন সম্পর্ক? হাসিনার মতন স্বামী স্ত্রীর সম্পর্ক না, হাসিনার মতন রাখি বন্ধনের সম্পর্ক না। আমরা ভারতের সাথে সম্পর্ক রাখবো যে সম্পর্ক আমাদের চীনের সাথে রয়েছে, যে সম্পর্ক আমাদের আমেরিকার সাথে রয়েছে, যে সম্পর্ক আমাদের পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের সাথে রয়েছে, আমরা সেই একই সম্পর্ক রাখবো ভারতের সাথে। হাসিনার মতন দিয়েই যাব, আর ওই নেওয়ার পাল্টা তোমরা শুধু মেরেই যাইবা, আমরা সেটি মানব না বন্ধুগণ। ভারতের সাথে আমাদের অবশ্যই সম্পর্ক রাখতে হবে, কারণ ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা কি ভারতের সাথে যুদ্ধ লাগানোর পায়তারা করেছি? করি নাই। বরং হাসিনার পতনের পরে দেখলাম যতটা না আওয়ামী লীগ অখুশি হয়েছে, তার থেকে বেশি অখুশি হয়েছে ভারত। কারণ কি? কারণ ভারত বাংলাদেশকে একটি করদ রাজ্য বানিয়েছিল। বাংলাদেশে যে সরকার ছিল, এই সরকার বাংলাদেশের জনগণের সরকার ছিল না। এই সরকার ছিল মোদির নিয়োজিত সরকার, মোদির চাকর সরকার। ওই সরকারকে আমরা জাটা পিটা করে বিতাড়িত করেছি। সুতরাং ভারতকে বলবো, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। এবং আমরা এটিও জানি, আমেরিকা ভারতের চোখে বাংলাদেশকে দেখে। আমরা বলবো আমেরিকাকে, ভারতের চোখে বাংলাদেশকে আর দেখলে চলবে না। এখন থেকে তোমাদের নিজেদের চোখ আছে, ওই চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে হবে এবং সরাসরি বাংলাদেশের সরকার জনগণের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। ভারতের সাথে সম্পর্ক তৈরি করবা, ভারতের কূটনীতিকদের মাধ্যমে লিয়াজু করবা, ওইটা আমরা আর মানব না। আমরা তোমাদের বন্ধু হতে চাই। কি আপনারা আমেরিকার বন্ধু হতে চান না? সরাসরি বন্ধু। ভারত মিডল ম্যান হিসেবে কাজ করবে, আমরা সেটি আর মানব না। যাই হোক বন্ধুগণ, গতকাল আমাদের দলের পক্ষ থেকে আমাদের সভাপতি স্পষ্টভাবে বলেছে, একটা লাশ পড়লে দুইটা লাশ ফেলাতে হবে। কারা ফেলাবে? বাংলাদেশের বিজিবি। তাদেরকে সিংহের গর্জন দিতে হবে। গতকাল যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল, আমরা বিজিবিকে বলবো, তোমরা হাসিনাকে রক্ষার চেষ্টা করেছ, এখন সীমান্তে জনগণকে রক্ষার মাধ্যমে তার প্রায়শ্চিত্ত করো। তোমরা যেভাবে ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছ, আমরা কিন্তু ভুলি নাই।
আপনারা বলেছেন? এই যে বিজিবি এই নামটি কিভাবে আসলো? সেই বিডিআর বিদ্রোহ, ওই সময় অসংখ্য বিডিআরের জওয়ানদেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়। আজকে তাদের অনেকে জামিন পেয়েছে, আমরা তাদেরকে ওয়েলকাম জানাই। আমরা যখন জেলে গিয়েছিলাম 2018 সালে, এই বিডিআরের নিরীহ কারাবন্দী ভাইয়েরা আমাদের সেবা করেছে, আমাদের খাওয়াইছে, আমাদের রেখেছে। তাদের মধ্যে হয়তো কিছু অপরাধী থাকতে পারে, কিন্তু অধিকাংশই নিরপরাধী। তাদেরকে বিনা বিচারে এত বছর কারাগারে রাখা হয়েছে। আমরা সরকারকে বলবো তাদের ক্ষতিপূরণ দিতে হবে। তারা এই যে দীর্ঘ সময় বেতন ভাতা পায় নাই, তাদেরকে একবারে সেই বেতন ভাতা দিতে হবে। সরকারকে বলবো, আমরা শুনি বিডিআর বিদ্রোহের সাথে ভারতীয় র জড়িত। ওই সময় ভারত থেকে একটি প্রশিক্ষিত বাহিনী এসে বাংলাদেশের সেনাবাহিনীর 57 জন অফিসারকে হত্যা করে। ওদেরকে খুঁজে বের করতে হবে। আমরা ওদেরকে ছাড় দিতে রাজি নই। বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে ফেলার জন্য এই ধরনের ষড়যন্ত্র হয়েছিল। সেই ষড়যন্ত্র এদেশের ছাত্র জনতা দীর্ঘ সময় পরে হলেও সেটি মোকাবেলা করেছে এবং আসল রহস্য উন্মোচনের পথে। সর্বশেষ যে কথা বলবো, গতকাল দেখেছেন, গতকাল এসএসএফ তার ডিজির বাসা থেকে একজন আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার হয়েছেন। বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, শিক্ষার্থীরা সেখানে গিয়ে ওই বাসা ঘেরাও করেছে, পুলিশকে খবর দিয়েছে, কিন্তু এর মাঝখানে সেনাবাহিনীর একটি অংশ তাকে রক্ষার চেষ্টা করেছে। সেনাপ্রধানের আশপাশের লোকের পরিচয়ে হুমকি ধামকি দিয়েছে। আপনারা দেখেছেন 21 টেলিভিশনে বিস্তর নিউজ হয়েছে। এই যে এইখানে এতগুলো সাংবাদিক আছেন, আপনারা নিউজ করতে পারেন নাই কেন? 2009 সালের 25শে ফেব্রুয়ারি ভারতের গোয়েন্দা সংস্থা র এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় যে বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, সেই বিডিআর হত্যাকাণ্ডে যে সকল বিডিআর নিরপরাধ ভাইদেরকে দীর্ঘ 16 বছর এই কারাগারে নির্বিচারে বন্দী রাখা হয়েছিল, আজকে সেই 257 জন বিডিআর বন্দী জামিনে মুক্তি পেয়েছেন। আমি এই সরকারকে ধন্যবাদ জানাতে চাই, পাশাপাশি আরো ধন্যবাদ জানাতে চাই বর্তমান সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার। যখনই এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, ঠিক তখনই আমরা স্যারকে অনুরোধ করেছিলাম যে স্যার, দীর্ঘ 16 বছর এই যে হাজার হাজার বিডিআর আজকে বন্দী অবস্থায় আছে, এই পরিবারগুলোর কি অবস্থা, সার্বিক দিক বিবেচনা করে আপনি এদের জামিনের ব্যবস্থা করুন। আজকে সেই সকল বিডিআর ভাইদের জামিন হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা জানি 2009 সালে কিভাবে আমার দেশের নির্ভীক সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছিল এবং বিডিআরদের যে সক্ষমতা ছিল, শক্তি ছিল, সেটিকে দুর্বল করে দেওয়ার জন্যই কিন্তু এই বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। সংগ্রামী উপস্থিতি, আমরা জানি যে বিশ্বের রক্তক্ষয়ী প্রাণঘাতী একটি সীমান্ত রয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত, যেখানে গড়ে প্রতি বছর 100-র অধিক নিরপরাধ মানুষকে সীমান্তে গুলি করে হত্যা করা হয়। আমরা অনেকেই মনে করতে পারি ফিলিস্তিন ইসরায়েলের সীমান্ত হয়তো সবচেয়ে অরক্ষিত সীমান্ত, অথবা আমেরিকা মেক্সিকোর সীমান্ত হয়তো অরক্ষিত সীমান্ত, কিন্তু না, আমরা জানি এই বাংলাদেশ ভারত সীমান্তই হচ্ছে সবচেয়ে বড় অরক্ষিত সীমান্ত। এবং বিগত আওয়ামী লীগের এই 15 বছরের শাসনামলে
সবচেয়ে বেশি সীমান্ত হত্যা সংঘটিত হয়েছে। আজকে আমরা এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে, নতুন বাংলাদেশে এদেশের সাধারণ মানুষের, জনগণের যে ভারতের প্রতি বিতৃষ্ণা, বিরোধিতা, সেটির যে প্রতিফলন আমরা সীমান্তে দেখতে পাচ্ছি, এটি হচ্ছে দীর্ঘ নির্যাতনের প্রতিফলন। সীমান্তে নির্বিচারে এদেশের মানুষকে কি অপবাদ দেয় জানেন? এই ভারতের মানুষ কি পরিমাণ অভদ্র, হিংস্র। এরা আমাদেরকে গুরুচুর বলে, গুরুচুর বলে তারা আমাদের সাধারণ মানুষকে, যারা সীমান্ত দিয়ে হাঁটাচলা করে, এই মানুষগুলোকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করে। আর তারা কি করেছে? এই আওয়ামী লীগ সরকারের আমলে তারা বলেছে যে বাংলাদেশের মানুষ গরু চুরি করতে আসে। আরে ভাই, বাংলাদেশের মানুষ গরু চুরি করতে যাচ্ছে, ওই দেশ থেকে গরু সাপ্লাই দিতেছে কে? ও কি সাধু নাকি ও চোর? যদি এই দেশ থেকে মানুষ যদি একজন গরু ক্রয় করে সীমান্তে, তাহলে ও যদি চোর হয়ে থাকে, তাহলে যে বিক্রি করছে ওই পার থেকে গরু, সেও তো চোর। সুতরাং আমরা এই যে এবারের যে রক্তিম বাংলাদেশ, নতুন বাংলাদেশ, এটির প্রতিফলন আমরা চাঁপাইনবাবগঞ্জে দেখতে পাচ্ছি। আমরা আরো দেখতে পারবো আমাদের 56টি অভিন্ন নদী সীমা রয়েছে, নদীপথ রয়েছে। আমরা এবার আর কিন্তু ছাড় দিব না। আমরা এবার কিন্তু তিস্তার পানির ন্যায্য হিস্সা চাইব। কোনোভাবেই মমতা ব্যানার্জিকে ছাড় দেওয়া হবে না। আমরা তিস্তার পানি চাইবো এবার। যদি তিস্তার পানির ন্যায্য হিস্সা না পাই, তাহলে তিস্তা নদীতে যে ব্যারেজ সৃষ্টি করেছে ভারত, সেটির এপারে আমরা আরেকটি ব্যারেজ দিব। বর্ষার মৌসুমে আমাদেরকে বন্যার পানিতে তলিয়ে মারবেন, আর শুষ্ক মৌসুমে আমাদেরকে পানি দিবেন না, সেটি আমরা হতে দেব না। আমরা আপনাদের যে ব্যারেজ রয়েছে, সেই ব্যারেজের এই পারে ভাটি অঞ্চলে আমরা প্রত্যেকটি 56টি যে অভিন্ন নদী রয়েছে, প্রত্যেকটিতে ভাগ নির্মাণ করব। এদেশের মানুষ এখন আর আমাদের যে পররাষ্ট্রনীতি রয়েছে বর্তমানে, এটি কোনো নতজানু পররাষ্ট্রনীতি না। আমরা আমাদের এদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে, এদেশের মানুষের ন্যায্য হিস্সা অধিকার আদায়ে যে ধরনের পদক্ষেপ নিতে হয়, আমরা সেই ধরনের পদক্ষেপই নিব। এবং আমরা যে এদেশের মানুষ যে আমাদের সাথে আছে, এটির প্রতিফলন কিন্তু আপনারা এই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দেখতে পাচ্ছেন। এদেশের মানুষ লাঠি সুটা সহ যা আছে তাই নিয়ে কিন্তু সীমান্তে এই আমাদের বিজিবির পাশে কিন্তু দাঁড়িয়েছে। এর দ্বারা আমরা বুঝতে পারি, আগামী দিনে ভারত যদি আমাদের দিকে আঙ্গুল তুলে তাকায়, তাহলে সেই আঙ্গুল এই বাংলাদেশের মানুষ কেটে ফেলবে। সুতরাং ভারতের সাথে এখন থেকে যে হিস্সা হবে, সেটি ন্যায্যতার ভিত্তিতে, যে বাণিজ্য হবে সেটি ন্যায্যতার ভিত্তিতে। কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক বাংলাদেশের সাথে ভারতের আর হবে না। আজকের এই সমাবেশ থেকে এইটুকু বলতে চাই, ভারতের যে আধিপত্য ছিল বাংলাদেশে, সেটির পতন হয়ে গেছে 5ই আগস্টে। সুতরাং এই বাংলাদেশ নিয়ে ভারতকে নতুন করে ভাবতে হবে। বাংলাদেশের সাথে তারা কি ধরনের সম্পর্ক আগামী দিনে স্থাপন করবে, সেটিও তাদেরকে নতুন করে ভাবতে হবে। ধন্যবাদ সবাইকে। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।